বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের নবম দশম এসএসসি 2021 সালে যারা পরীক্ষা দেবা সবার জন্যই হিসাব বিজ্ঞান বইয়ের অধ্যায় তৃতীয় দুতরফা দাখিলা পদ্ধতির ক্লাস নিয়ে আলোচনা করব। তোমাদের দুতরফা দাখিলা পদ্ধতিতে আজকের ক্লাসে আছে ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। আমরা এর আগে দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা, দুতরফা দাখিলা হিসাব পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য আর দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাসমূহ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখলে হিসাবের মোট ডেবিট ও মোট ক্রেডিটের টাকার অঙ্ক সমান হয়। দুতরফা দাখিলা পদ্ধতি মূলত একটা বিজ্ঞানসম্মত উপায় বা পদ্ধতি। এই পদ্ধতিতে যদি হিসাব সংরক্ষণ করা হয় তাহলে ডেবিট পাশে যে পরিমাণ টাকা হবে ক্রেডিট পাশেও সমপরিমাণ টাকা হবে। এই ধারণাই হিসাব সমীকরণের ভিত্তি। হিসাব সমীকরণের মূল উপাদানগুলো হলো, হিসাব সমীকরণের মূল উপাদান হলো মোট তিনটা হলো যে সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব। অতএব বলা যায় আমরা ব্যবসায় নিম্নোক্ত ধরনের হিসাব দেখতে পাই। কি কি হিসাব? 5 ধরনের হিসাব দেখতে পাই। হিসাবকে সাধারণত মূলত 5 ভাগে ভাগ করা হয়। ভাগগুলো হলো 1 সম্পদ, 2 দায়, 3 মালিকানা সত্ত্ব, 4 আয় ও 5 ব্যয়। বিভিন্ন শ্রেণীর হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের পদ্ধতি নিচে বর্ণনা করা হলো। আমরা এখন হিসাবগুলোর বর্ণনা আমরা দেখব। 5 প্রকারের হিসাবের। প্রথম আছে সম্পদ। সম্পদ হলো লেনদেনের ফলে সম্পদ বাড়তে পারে বা কমতে পারে। যেমন আসবাবপত্র ক্রয় করা হলে সম্পদ বৃদ্ধি এবং বিক্রয় করা হলে হ্রাস পায়। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। জাস্ট ডেবিট ক্রেডিট যখন আমরা নির্ণয় করবো বা জাবেদা যখন করবো তখন ঠিক হুবহু এরকমই, যে সম্পদ যদি প্রতিষ্ঠানে আসে তাহলে সম্পদ বৃদ্ধি পাবে আর সম্পদ বৃদ্ধি পেলে হবে ডেবিট। সম্পদ যদি, যে কোনো সম্পদ যদি প্রতিষ্ঠান থেকে চলে যায় বা কমে যায় তাহলে সম্পদ হবে ক্রেডিট বা হ্রাস পেলে হবে ক্রেডিট। এগুলো আমাদের সম্পদ। এরপরে আসি দায়। সম্পদের মতোই লেনদেনের ফলে দায় বৃদ্ধি বা হ্রাস পেতে পারে। সম্পদ যেরকম হ্রাস বৃদ্ধি হয়েছে দায়টাও এরকম হ্রাস বৃদ্ধি হতে পারে। যেমন ব্যাংক থেকে ঋণ নিলে দায় বৃদ্ধি পায়, আবার ঋণের কিস্তি পরিশোধ করলে দায় হ্রাস পায়। সম্পদের সাথে দায়ের সম্পর্ক বিপরীত, তাই দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। সম্পদের মতো সম্পদের বিপরীত, যেহেতু তাহলে দায় যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট আর দায় যদি হ্রাস পায় তাহলে হবে ডেবিট। 3 নম্বর আছে মালিকানা সত্ত্ব। ব্যবসা শুরু করার জন্য মালিক প্রথমে মূলধন আনে, ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। মালিক যখন ব্যবসা শুরু করবে তখন তার ব্যক্তিগত টাকা থেকে ব্যবসায় ইনভেস্ট করে বা মূলধন হিসেবে আনে, তাহলে তখন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। আবার মালিক ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। আবার যদি ব্যক্তিগত প্রয়োজনে সে প্রতিষ্ঠান থেকে নিয়ে যায় তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠানের জন্য এক ধরনের দায়, কারণ হিসাব বিজ্ঞানের নীতি অনুযায়ী মালিক ও ব্যবসা প্রতিষ্ঠান আলাদা সত্তা। জাস্ট মালিক আর ব্যবসা প্রতিষ্ঠান দুটো কিন্তু ভিন্ন 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 ধরনের। সেজন্যই এখানে বলা হয়েছে কারণ হিসাব বিজ্ঞানের নীতি অনুযায়ী মালিক ও ব্যবসা প্রতিষ্ঠান আলাদা সত্তা, ফলে দায়ের মতোই মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট এবং হ্রাস পেলে ডেবিট হয়। 4 আছে রেভিনিউ বা আয়। ব্যবসার মূল উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন করা। প্রকৃতপক্ষে মুনাফা হচ্ছে রেভিনিউ বা আয়ের ওই অংশ যা ব্যয় অপেক্ষা অধিক। সুতরাং আমরা বলতে পারি রেভিনিউ বা আয় মালিকানা সত্ত্বের বৃদ্ধি ঘটায়,
তাই রেভিনিউ বা আয় বৃদ্ধি পেলে ক্রেডিট এবং হ্রাস পেলে ডেবিট। জাস্ট আয় প্রতিষ্ঠানে যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট, আবার যদি প্রতিষ্ঠান থেকে চলে যায় আয় হ্রাস পেলে হবে ডেবিট। 5 নম্বর আছে ব্যয়। ব্যয় রেভিনিউ বা আয়ের বিপরীত। রেভিনিউ বা আয় যেহেতু মালিকানা সত্ত্বের বৃদ্ধি ঘটায়, তাই ব্যয়ের ফলে মালিকানা সত্ত্বের হ্রাস ঘটবে। ব্যবসায়ের ব্যয় মালিকানা সত্ত্বকে কমিয়ে দেয়, তাই ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট হয়। এগুলো আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। এরপরে আসি আমরা দুতরফা দাখিলা পদ্ধতিতে রক্ষিত হিসাবের বই। দুতরফা দাখিলা পদ্ধতিতে যে সকল প্রধান হিসাবের বই রাখা হয় তার শ্রেণীবিভাগ নিচে দেখানো হলো। মানে এই পদ্ধতিতে কি কি হিসাবের বই লেখা হয় সেগুলো এখন আমরা দেখব। ক নম্বর আছে জাবেদা। লেনদেন সংঘটিত হওয়ার পর তা চিহ্নিত করে দুই তরফা দাখিলা পদ্ধতির নীতি অনুযায়ী ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে প্রথম যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকেই প্রাথমিক হিসাবের বই বা জাবেদা বলা হয়। জাবেদাকে আবার প্রাথমিক হিসাবের বইও বলা হয়। তাহলে কাজ হলো কি, জাবেদার প্রথম লেনদেন চিনতে হবে, লেনদেন চিহ্নিত করে দুতরফা দাখিলা পদ্ধতির নীতি অনুযায়ী ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করতে হবে। ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করার পর যে বইতে লিপিবদ্ধ করা হবে তাকে জাবেদা বলে। জাবেদার প্রকারভেদ আসি আমরা। 1. ক্রয় জাবেদা। ক্রয় জাবেদায় ধারে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়। ক্রয় জাবেদায় শুধু বাকিতে যেই লেনদেনগুলো ক্রয় করা হয় শুধু সেগুলো ক্রয় জাবেদায় যাবে। 2 আছে বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদায় ঠিক বাকিতে বা ধারে বিক্রয় সংক্রান্ত যে লেনদেনগুলো আছে শুধু সেগুলো যাবে। 3 নম্বর আছে ক্রয় ফেরত জাবেদা। ক্রয় ফেরত জাবেদায় ধারে কৃত পণ্য ফেরত সংক্রান্ত লেনদেন ক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করা হয়। 4 নম্বর আছে বিক্রয় ফেরত জাবেদা। বিক্রয় ফেরত জাবেদায় ধারে বিক্রিত পণ্য ফেরত সংক্রান্ত লেনদেন বিক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করা হয়। 5 নম্বরে আছে নগদ প্রাপ্তি জাবেদা। নগদ অর্থ প্রাপ্তি সংক্রান্ত লেনদেন নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করা হয়। নগদ টাকা প্রতিষ্ঠানে আসলে সেগুলো নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করা হয়। অনগদ প্রদান জাবেদা মানে নগদ টাকা যদি চলে যায় যে লেনদেনগুলোতে সেগুলো শুধু নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করা হয়। 7 নম্বরে আছে প্রকৃত জাবেদা। যে সকল লেনদেন উপরোক্ত কোনো প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা যায় না। উপরোক্ত যে 6 প্রকার জাবেদা গেল, এই 6 প্রকারের ভিতরে যেগুলো যাবে না সেগুলো যাবে শুধু প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হবে। খ. জাবেদায় লিপিবদ্ধকৃত লেনদেনসমূহকে আলাদা আলাদা শ্রেণীবিন্যাস করে উপযুক্ত শিরোনামের হিসাবের ছকে স্থায়ীভাবে লিপিবদ্ধ করার প্রক্রিয়াকে খতিয়ান বলে। তাহলে খতিয়ান করতে হলে খতিয়ানের আগে আমাদের জাবেদা প্রস্তুত করতে হবে। জাবেদায় লিপিবদ্ধ যে লেনদেনগুলোকে প্রত্যেকটা আলাদা আলাদা শ্রেণীবিন্যাস করে উপযুক্ত শিরোনামের হিসাবের ছকে স্থায়ীভাবে লিপিবদ্ধ করার প্রক্রিয়াটা হলো খতিয়ান। এগুলো আমাদের দুতরফা দাখিলা পদ্ধতিতে রক্ষিত হিসাবের বই। এরপরে আসি আমরা হিসাব চক্র। চলমান ধারণা অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম অনন্তকাল ধরে চলতে থাকবে বলে অনুমান করা হয়। ব্যবসার হিসাব সংরক্ষণের ধারাবাহিক আবর্তনকেই হিসাব চক্র বলে। হিসাব চক্রের প্রথম ধাপ হলো লেনদেন শনাক্তকরণ। লেনদেন শনাক্তকরণ দিয়ে হিসাব চক্রের ধাপ শুরু হয়। হিসাব চক্রের ধাপ হলো 10টি, এখানে ধারাবাহিকভাবে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে হিসাব চক্র থেকে কিছু এমসিকিউ প্রশ্ন হয় তোমাদের, তাহলে একদম ধারাবাহিকভাবে 1 থেকে 10 পর্যন্ত ধারাবাহিকভাবে মুখস্থ করে রাখবে। যেমন আমি বলি, হিসাব চক্রের যেমন খতিয়ানে স্থানান্তর হিসাব চক্রের কততম ধাপে অবস্থিত। যদি তোমরা চতুর্থতম ধাপে যদি তোমরা মনে রাখতে পারো যে এটা কততম ধাপ, তাহলে কিন্তু এমসিকিউ প্রশ্নের উত্তর দেয়া যাবে না। অতএব ধারাবাহিকভাবে যেভাবে দেওয়া আছে 1 থেকে 10 পর্যন্ত ঠিক ধারাবাহিকভাবে ওইভাবে মনে রাখতে হবে। এখন আমরা আলোচনা আসি।
লেনদেন শনাক্তকরণ। প্রথম ধাপ হলো লেনদেন শনাক্তকরণ। হিসাব চক্রের প্রথম ধাপে ব্যবসায়ের প্রতিটি ঘটনাকে বিশ্লেষণ করে লেনদেন হিসেবে চিহ্নিত করা হয়। লেনদেন শনাক্তের পরে দ্বিতীয় ধাপ আছে লেনদেন বিশ্লেষণ। এই ধাপে প্রতিটি লেনদেন বিশ্লেষণ করে সংশ্লিষ্ট হিসাব খাতগুলো চিহ্নিত করা হয়। যেমন ৫,০০০ টাকার যন্ত্রপাতি কেনা হলো, এখানে দুটি হিসাব বিদ্যমান, একটি যন্ত্রপাতির হিসাব, অপরটি নগদান হিসাব। তৃতীয় ধাপে আছে জাবেদাভুক্তকরণ। বিশ্লেষণকৃত হিসাব খাতগুলো দুতরফা দাখিলা অনুসারে প্রযোজ্য হিসাবের প্রাথমিক বইতে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে জাবেদায় লিপিবদ্ধ করা হয়। এরপরে এসে আমরা চতুর্থ ধাপে খতিয়ানে স্থানান্তর। চতুর্থ ধাপে আসি খতিয়ানে স্থানান্তর। এই ধাপে জাবেদায় লিপিবদ্ধকৃত লেনদেনগুলোকে আলাদা আলাদা হিসাবের শিরোনামে লিপিবদ্ধ করা হয়। প্রতিটি হিসাব খাতের জন্য আলাদা আলাদা খতিয়ান তৈরি করে প্রতিটি হিসাবের নির্দিষ্ট সীমান্তে উদ্বৃত্ত নির্ণয় করা হয়। পঞ্চম ধাপে আছে রেওয়ামিল প্রস্তুতকরণ। লেনদেনসমূহ নির্ভুলভাবে হিসাব বহিতে লিপিবদ্ধ হয়েছে কিনা তা যাচাই করার উদ্দেশ্যে খতিয়ানের ডেবিট উদ্বৃত্ত ও ক্রেডিট উদ্বৃত্তের সাহায্যে রেওয়ামিল প্রস্তুত করা হয়। ষষ্ঠ ধাপে আসে সমন্বয় দাখিলা। ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য সংশ্লিষ্ট হিসাবকালের প্রাপ্য আয়, বকেয়া খরচ, অগ্রিম খরচ, অনুপার্জিত আয় ইত্যাদি দফাগুলোকে সমন্বয় করতে সমন্বয় দাখিলা প্রদান করা হয়। সপ্তম ধাপে আছে কার্যপত্র প্রস্তুত। আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করার উদ্দেশ্যে ঐচ্ছিক কাজ হিসেবে বহুঘর বিশিষ্ট একটি বিবরণী প্রস্তুত করা হয়, যাকে কার্যপত্র বা ওয়ার্কশিট বলে। ৮. আর্থিক বিবরণী প্রস্তুত। আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের লাভ ক্ষতি, সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করা হয়। নবম ধাপে আছে সমাপনী দাখিলা। কারবারের মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়গুলোর জের ও উত্তোলন হিসাব বছরান্তে বন্ধ করতে হয়। এক বছরের আয় ব্যয় পরবর্তী হিসাব বছরে যাবে না, তাই সমাপনী দাখিলার প্রয়োজন হয়। দশম ধাপ বা সর্বশেষ ধাপ হলো হিসাব পরবর্তী রেওয়ামিল বা প্রারম্ভিক জাবেদা। সমাপনী দাখিলা প্রদানের মাধ্যমে ব্যবসায়ের আয়, ব্যয় ও উত্তোলন হিসাব বন্ধ হয়ে যায়। অবশিষ্ট সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব হিসাবের জের নিয়ে পরবর্তী হিসাব বছর শুরু করা হয়। এর জন্য হিসাব পরবর্তী রেওয়ামিল বা প্রারম্ভিক জাবেদা প্রস্তুত করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তৃতীয় অধ্যায়ের ডেবিট ক্রেডিট নির্ণয় নিয়মাবলী, দুতরফা দাখিলা পদ্ধতিতে রক্ষিত হিসাবের বই আর হিসাব চক্র নিয়ে আলোচনা করা হলো। এগুলো হলো থিওরিটিক্যাল। এখান থেকে ডেবিট ক্রেডিট নির্ণয় নিয়মাবলী যেটা দেওয়া আছে, হিসাবের প্রকারভেদ দেওয়া আছে 5টা, ও 5টা থেকে জাবেদা তৈরি করার জন্য ডেবিট ক্রেডিট নিয়মাবলী খুবই গুরুত্বপূর্ণ, এগুলো মুখস্থ করে রাখবেন। এরপরে যেটা দেওয়া আছে যে হিসাব চক্রের ধাপ হলো 10টা। এই 10টা ধারাবাহিকভাবে সবাইকে মনে রাখতে হবে। মনে রাখতে পারলে এ থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন হয়, তাহলে এমসিকিউ প্রশ্ন সঠিক উত্তর দেয়া যাবে। আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।